কথা তার নিজের রুমে বেশ কিছুক্ষণ ধরে পায়চারি করছে আর কিছু একটা ভেবে চলছে। আবরার কেন কালকে বাড়িতে আসলো না? সে তো কখনো এমন করে না, তাহলে কালকে কেন এমন করলো? কথায় গিয়েছে সে? উহ, না, মাথায় আর কিছু আসছে না। একে তো একদিকে আবরারের চিন্তা আর অপর দিকে কালকের রেজাল্টের চিন্তা। হ্যাঁ, কালকে এসএসসির রেজাল্ট দিবে। কথার তো রেজাল্টের কথা মনে পড়তেই হাত পা অবশ হয়ে যাচ্ছে। কথা জানে সে খুবই ভালো পরীক্ষা দিয়েছে। পরীক্ষার পুরোটা সময় আরিয়ান তাকে খুব ভালোভাবে গাইড করেছে, তাই তো সে খুব ভালো পরীক্ষা দিতে পেরেছে। কিন্তু তবু কথা এত কিছু ভেবে চলছিল, তখনই বৃষ্টি কথা থেকে এসে কথার রুমে ঢুকে ধারাম করে দরজাটা আটকে দিল। হুট করে দরজার এমন আওয়াজে কথা ভয় পেয়ে যায়। কথা দরজার দিকে তাকাতেই দেখতে পায় বৃষ্টি মুখ ভার করে দরজার সামনে দাঁড়িয়ে আছে। কথা বুঝতে পারল না বৃষ্টির আসলে হয়েছেটা কি। কথার ভাবনার মাঝেই বৃষ্টি ধূপধাপ পা ফেলে খাটে সে পা ভাঁজ করে বসে পড়ল। কথা ধীরে ধীরে বৃষ্টির সামনে গিয়ে বসল। তারপর বৃষ্টির মুখটা তার হাত দিয়ে উঁচু করে ইশারা করল। কিরে, তোর আবার কি হলো? মুখটা এমন প্যাঁচার মতো করে রেখেছিস কেন? ব্যাস, কথার এই ইশারাটুকু বুঝতে পেরেই বৃষ্টি ভ্যা ভ্যা করে কান্না শুরু করে দিল। বৃষ্টির এমন কান্না দেখে কথা ভ্যাবাচাকা খেয়ে গেল। সে বুঝে উঠতে পারছে না বৃষ্টির হয়েছেটা কি। কথা আবারও বৃষ্টিকে ইশারা করলো। আরে হয়েছেটা কি? কান্না করছিস কেন? বৃষ্টি কান্না করতে করতে বলে উঠল, তোর ওই খারুশ ভাইটা এমন কেন রে? শালা শয়তান কোথাকার, আমার মতো বাচ্চা মানুষের সাথে এমন করে? কথাগুলো বলে বৃষ্টি আবারও কান্না শুরু করে দিল। কথা বৃষ্টির কথা শুনতে পেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে বুঝতে পারল হয়তো আবারও আরিয়ান বৃষ্টিকে কিছু বলেছে, যার কারণে এই কান্নার রানী এমন ভ্যা ভ্যা করে কান্না করছে। কথা আর পারে না এই দুজনকে নিয়ে। কি যে হবে এদের আল্লাহই জানে। কথা এবার বিরক্ত নিয়ে বৃষ্টির দিকে তাকে ইশারা করল। কাল যে রেজাল্ট দেবে সেই খবর রেখেছিস তুই, নাকি প্রেমে বারবার ছ্যাঁকা খেয়ে সব ভুলে খেয়ে ফেলেছিস? বৃষ্টির কথার ইশারা বুঝতে পারে। কালকের রেজাল্টের কথা মনে পড়তেই বৃষ্টির কান্না থেমে যায়, কিন্তু কিছু একটা মনে পড়তেই আবারও ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। বৃষ্টির এই কার্যকর্মে কথা এবার বেশ বিরক্ত হয়। সে বৃষ্টির সামনে দাঁড়িয়ে বিরক্ত নিয়ে ইশারা করে। আবার কি হয়েছে তোর? সেই কখন থেকে ছাগলের মতো ভ্যা ভ্যা করে যাচ্ছিস? বৃষ্টির কথার ইশারা বুঝতে পেরে রেগে যায়। তুই আমাকে ছাগল বললি, কথার বাচ্চা? কথা ভাবলেশ ভাবেই ইশারা করলো। হ্যাঁ বলেছি, আর ছাগলকে ছাগল বলবো না তো কি বলবো? ভেড়া? কথার ইশারা বুঝতে পেরে বৃষ্টি রেগে মেগে খাট থেকে বালিশ উঠিয়ে কথার দিকে আসতে নেয়। বৃষ্টির এমন কাণ্ডে কথাও খাটের অন্য পাশে গিয়ে বালিশ উঠিয়ে বৃষ্টির সামনে আসে। এখন আর তাদের পায়কে দুজনেই বালিশ দিয়ে মারামারি শুরু করে দিয়েছে। অন্যদিকে ঠিক আছে আপনার ভাইয়া। দুজনের কথোপকথন শেষ। আবরার তার গাড়ি নিয়ে বের হয়ে যায় সুকনির নামক বাড়িটি থেকে। বিকেল 5টা। আরিয়ান কিছুক্ষণ আগে মেডিকেল থেকে বাড়িতে এসেছে। বাড়িতে এসে মাত্রই ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে তার রুমে প্রবেশ করলো। রুমে এসেই দেখতে পেল কথা তার খাটে 2 পা ঝুলিয়ে বসে আছে। কথাকে দেখে মাত্রই আরিয়ানের সারা দিনের সকল ক্লান্তি দূর হয়ে গেল। সে হাসি মুখে কথার সামনে এসে দাঁড়ালো। কথা একরাশ গভীর চিন্তায় মগ্ন ছিল। হঠাৎই আরিয়ানকে দেখে কিছুটা চমকালো, কিন্তু পর মুহূর্তেই মুখ ভার করে মাথা নিচু করে বসে রইল। কথার এমন কাণ্ডে আরিয়ান ভ্রু কুঁচকালো। সে বুঝতে পারল না কথার হয়েছেটা কি। আরিয়ান ধীর পায়ে কথার পাশে গিয়ে বসলো আর তার মাথাটা হালকা করে কথার দিকে ঝুঁকালো এবং নরম গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে আচ্ছা, কি হয়েছে আমার কথা রানীর? তার মনটা খারাপ কেন? কিছু কি হয়েছে? আরিয়ানের নরম গলায় বলা কথাগুলো শুনে কথা এবার আরিয়ানের দিকে অসহায় চোখে তাকালো আর ইশারা করলো। কালকে কি জানেন? আরিয়ান জানে কথা কিসের কথা বলছে। কালকে কথার এইচএসসি রেজাল্ট দিবে, কিন্তু কথাকে একটু জ্বালানোর জন্য আরিয়ান না জানার ভান ধরে বলল, কি কালকে কোনো বিশেষ দিন? আমার তো এমন কিছু মনে পড়ছে না।
আরিয়ানের কথা শুনে কথার ভীষণ রাগ হয়। মানে কি, কালকে কথার রেজাল্ট দিবে এটা তার আরিয়ান ভাই ভুলে গেছে। কথা রেগে আরিয়ানের দিকে ইশারা করলো। আপনি সত্যিই জানেন না কালকে কি? কথার এমন রাগী মুখ দেখে আরিয়ানের ভীষণ হাসি পাচ্ছে, কিন্তু তবুও সে বহু কষ্টে নিজের হাসি আটকিয়ে বলে উঠল। সত্যি বলছি। আচ্ছা, কালকে কি কোনো বিশেষ দিন? আরিয়ানের কথা শুনে কথা এবার রেগে খাট থেকে উঠে যেতে নিয়েছিল, আর তখনই আরিয়ান কথার হাত ধরে খাটে বসিয়ে দেয় আর কথার সামনে মাটিতে হাঁটু মুড়ে বসে এক হাত দিয়ে তার কান ধরে বলে ওঠে। এই সরি সরি সরি, তুই রাগ করিস না। আরে কালকে আমার কথা রানীর রেজাল্ট দিবে, তা আমি কি করে ভুলি বলতো? আমি তো এতক্ষণ তোর সাথে মজা করছিলাম। কথা এখনো রাগী মুখ করে অন্যদিকে তাকিয়ে আছে। আরিয়ান বুঝতে পারলো তার কথা রানী বেশ রেগে আছে, তাই সে খুবই নরম গলায় শুধালো। আমার কথা রানী কি কালকের জন্য খুব চিন্তায় আছে? কথা আরিয়ানের দিকে না তাকিয়ে অন্যদিকে মুখ করে মাথা নাড়িয়ে সায় দেয়। আরিয়ান এবার কথার মাথায় স্নেহের হাত বুলিয়ে নরম গলায় বলে ওঠে। আমার কথা রানী এবার পরীক্ষার জন্য অনেক পরিশ্রম করেছে, তাই আমার বিশ্বাস সে এবার খুব ভালো রেজাল্ট করবে। আরিয়ানের এমন কথায় কথা এবার কিছুটা নরম হলো, আর আরিয়ানের দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে ইশারা করলো। সত্যি ভালো রেজাল্ট করব। আরিয়ান কথার ইশারা বুঝতে পেরে মৃদু হেসে বসা থেকে উঠে খাটের গিয়ে কথার পাশে বসে। আরে হ্যাঁ বাবা, সত্যি। আর দেখতে হবে না আমার কথা রানীকে পরীক্ষার সময় কে গাইড করেছে? দ্য গ্রেট ডক্টর আরিয়ান খান। আর যেখানে দ্য গ্রেট ডক্টর আরিয়ান খান গাইড করেছে সেখানে নো টেনশন, ডু ফুর্তি। আরিয়ানের কথার ধরন দেখে কথা হেসে উঠল। আরিয়ানের কথা শুনে কথা হেসে যাচ্ছে, আর আরিয়ান তার কথা রানীর হাসির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। এই হাসি তো তার বেঁচে থাকার সম্বল। অন্যদিকে তারা কি জানে তাদের একসাথে দেখে কারো মন পুড়ছে। বৃষ্টি কথাকে খুঁজতে এদিকেই আসছিল, আর তখনই আরিয়ানের রুমে কথাকে দেখতে পায়। এতক্ষণ ধরে ওদের সকল কর্মকাণ্ড সে দেখতে পায়। এই যে এখন দেখছে কি সুন্দর করে আরিয়ান কথার সাথে হেসে হেসে কথা বলছে। কই, তার সাথে তো আরিয়ান কখনো এভাবে হেসে কথা বলেনি। হেসে কথা বলা তো দূরে থাক, ধমক ছাড়া তো কখনো কথাই বলে না, কিন্তু কথার সাথে সবসময় হেসে কথা বলে। না না, সে কথাকে হিংসে করছে না। কথাকে হিংসা না, বরং ভালোবাসা যায়। কারণ সে জানে কথা তার সারা জীবনে কি কি সয়েছে, আর কথার ভাইয়েরা তাকে কতটা আগলে রাখে। তেমনিভাবে হয়তো আরিয়ানও কথাকে আগলে রাখে। বৃষ্টি এসব ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে চলে গেল। ভাই আসতে পারি? আজান তার নিজের রুমের ডেস্কে বসে কিছু কাজ করছিল, আর তখনই সে দরজার ওপাশ থেকে এরশাদের ডাক শুনতে পায়। আজান নিজের হাতের কাজ রেখে ডেস্কের চেয়ার ছেড়ে উঠে দরজা খুলে দেয়, আর দরজা খুলেই আজান দেখতে পায় বাহিরে এরশাদ দাঁড়ানো। আজান দরজা ছেড়ে রুমে যেতে যেতে এরশাদকে জিজ্ঞেস করে, আমাকে কি বাড়িতেও একটু শান্তিতে থাকতে দিবি না এরশাদ? আমি না হয় একা মানুষ, কিন্তু তোর তো বউ আছে। বউ রেখে সারাক্ষণ আমার পিছনে ঘুরিস কেন? এরশাদ এসেছিল আজানকে একটা গুরুত্বপূর্ণ খবর দিতে, কিন্তু সে কি জানতো তাকে এখানে তার বউয়ের খটা শুনতে হবে? আচ্ছা, সে কি আজানকে ধরে রেখেছে বিয়ে না করার জন্য? কিন্তু না, কিছু হলেই শুধু তার বউকে নিয়ে টানাটানি। কি এত ভাবছিস এরশাদ? তোর বউয়ের কথা ভাবতে হলে আমার থেকে দূরে গিয়ে ভাব। লজ্জা করে না এক অবিবাহিত ছেলের সামনে নিজের বউয়ের কথা ভাবতে? বেচারা এরশাদ পড়েছে মহাজালায়। সে মাঝে মাঝে ভাবে কোন খারাপ সময় যে আজানের সাথে তার দেখা হয়েছিল আল্লাহই জানে। এরশাদ এবার করুণ সুরেই বলে উঠল, ভাই আমাকে আমার কথাটা তো বলতে দিবেন। আজান এবার এরশাদের দিকে ভ্রু কুঁচকে তাকালো। আজানের এমন ভাবে তাকানোতে এরশাদ থতমত খেয়ে গেল। সে কি কোনো ভুল কিছু বলেছে নাকি? বলেনি তো, তাহলে আজান এভাবে তাকিয়ে আছে কেন? এরশাদের ভাবনার মাঝেই আজান বলে উঠল, জি স্যার বলেন। আপনার কথা শোনার জন্য আমার কানটা সেই কখন থেকে অপেক্ষা করছে। এরশাদ আজানের এমন কথায় থতমত খেয়ে গেল। পর মুহূর্তেই ভাবল, না, আজানকে আর ঘাটানো যাবে না, না হলে আবার কি না কি মুখ ফসকে বলে দিবে কে জানে। তাই সে এবার স্বাভাবিকভাবেই বলে উঠল, ভাই আমি আপনার প্রেয়সীর ছবি নিয়ে এসেছি। এরশাদের কথা শুনে আজান এবার বেশ বিরক্ত ভাব নিয়ে বলে উঠল, শালা বিবাহিত মানুষজন, আমার এত মূল্যবান সময় নষ্ট করলি ওই আবদারের প্রেয়সীর ছবি দেখানোর জন্য। ছ্যা,
আজ তোর জায়গায় যদি অন্য কেউ হতো এরশাদ, তাহলে আই সোয়ার আমার 50 মার্ডার পূরণ হয়ে যাইতো। বেচারা এরশাদ তো ভেবেছিল আজান আবরারের প্রেয়সীর কথা শুনে খুশি হবে, কিন্তু না, তা হলো কই। মানে ভাই, এটা তো আমাদের জন্য খুবই জরুরি। আপনি আপনার প্রেয়সীকে না দেখলে চিনবেন কিভাবে? আর না চিনলে আপনার থেকে তার প্রেয়সীকে দূরে সরাবেন কিভাবে? আজান আগের মতোই বিরক্ত নিয়ে বলে উঠল। সব যদি আমাকেই করতে হয়, তাহলে তুই আসিস কি করতে? তবলা বাজাতে? আমি অন্য কারোর প্রেয়সীকে দেখতে পারবো না, নিজেরটাকেই দেখতে পারলাম না, আর সে আসছে অন্য মানুষের প্রেয়সীকে নিয়ে। আসলে এই বিবাহিত মানুষের বুদ্ধি সব হাঁটুর নিচে থাকে। এরশাদ এবার মিনমিনিয়ে আজানের উদ্দেশ্যে বলে ওঠে। তাহলে এখন আমার করণীয় কি ভাই? আজান আগের মতোই বলে ওঠে। তোর করণীয় হচ্ছে তুই এখন আমার চোখের সামনে থেকে দূর হ। আর কখনো যদি কারো প্রেয়সীর ছবি বা তোর নিজের বউয়েরও ছবি নিয়ে আমার সামনে এসেছিস, তাহলে তোকে দিয়েই আমার 50 মার্ডার পূর্ণ করব, বলে দিলাম। এরশাদ বেচারা আজানের এমন ধমক খেয়ে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে রইল। সে এখন করবেটা কি তাই বুঝতে পারছে না। কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকার পর এরশাদ আজানকে ভয়ে ভয়ে বলে উঠল। মানে ভাই, আমি তাহলে এখন চাই। আজান আগের ভঙ্গিতেই শুধালো। জি ভাই, আপনি এখান থেকে গিয়ে আমাকে উদ্ধার করুন। আজানের এমন কথা শুনে এরশাদ আর এক দণ্ড অপেক্ষা করতে চাইল না, তাই সে পা বাড়ালো রুম থেকে চলে যাওয়ার জন্য। কিন্তু তখনই আজান পেছন থেকে এরশাদকে ডাক দিল। এরশাদ পেছনে ঘুরতেই আজান এবার একটু গম্ভীর কণ্ঠে বলে উঠল। ভোট শেষ হওয়ার আগ পর্যন্ত আবরারের প্রেয়সী নাকি প্রেয়সী, ওটাকে নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। আগে ভোট শেষ হোক, তারপর সেটা নিয়ে কাজ করা যাবে। আর আরেকটা কথা, কালকে আমি এক জায়গায় যাব, তুই নিশ্চয়ই জানিস কোথায় যাব। তাই বলছি, কালকের দিনে আমাকে কোনো রকম ডিস্টার্ব করবি না। যদি করিস তাহলে তোর বউকে বিধবা হওয়ার জন্য প্রস্তুত থাকতে বলিস। আজানের ধমকি ভরা কথা শুনে এরশাদ ভয়ে ভয়ে বলে উঠল। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যেমন বলবেন আমি তেমনই করব। কথাটি বলেই এরশাদ আজানের রুম থেকে চলে গেল। এরশাদ চলে যেতেই আজান তার ডেস্কের উপর থেকে সিগারেটের প্যাকেট নিয়ে চলে গেল বারান্দায়। সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট দেশালাই দিয়ে ধরিয়ে টান দিল। আজান এমনভাবে সিগারেটের ধোঁয়া উড়িয়ে দিচ্ছে যেন সেই ধোঁয়ার সাথে তার জীবনের সকল কষ্টগুলো উড়িয়ে দিচ্ছে। আজান কালকের দিনটার কথাই ভাবছিল। কালকের দিনটাই তার জীবনের সব কষ্ট বয়ে নিয়ে এসেছিল। রাত 9টা। কথা আর বৃষ্টি কথার রুমের বারান্দার দোলনায় বসে আছে আর একসাথে চাঁদ দেখছে। কথা অনেকক্ষণ যাবৎ খেয়াল করছে বৃষ্টির মনটা ভালো নেই। কেন ভালো নেই তা সে বুঝতে পারছে না। তাই সে ঠিক করলো বৃষ্টিকে জিজ্ঞেস করবে। কথা বৃষ্টিকে হালকা ধাক্কা দিল। বৃষ্টি এতক্ষণ আরিয়ানের ভাবনায় মত্ত ছিল। কথার ধাক্কা দেওয়াতে সে কথার দিকে তাকালো, আর তখনই কথা তাকে ইশারা করলো। কি হয়েছে তোর? এভাবে উদাস হয়ে আছিস কেন? বৃষ্টি কথার ইশারা বুঝতে পারে, কিন্তু মুখে কিছু প্রকাশ করে না। সে আগের মতোই উদাস ভঙ্গিতে চাঁদ দেখতে থাকে। কথা বৃষ্টির এমন কাণ্ডে কিছুটা অবাক হয়। এভাবেই কিছুক্ষণ যাওয়ার পর বৃষ্টি আকাশের দিকে তাকিয়ে উদাস ভঙ্গিতে বলে ওঠে। আচ্ছা কথা, আমরা সব সময় নিষিদ্ধ জিনিসকেই কেন নিজের সবটা দিয়ে ভালোবাসি? কেন নিজেকে হারিয়ে ওই জিনিসটাকে খুঁজে বেড়াই যে জিনিসটা কখনো আমাদের হবেই না? কথা বৃষ্টির কথা কিছু বুঝতে পারছে না, তাই সে বৃষ্টিকে হালকা ধাক্কা দিয়ে নিজের দিকে ফিরালো আর ইশারা করলো। কি হয়েছে তোর? কি সব বলছিস এগুলো? বৃষ্টি এবার নিজেকে আর সামলাতে পারল না। সে কথাকে বেশ শক্ত করে জড়িয়ে ধরল। বৃষ্টির এমন হঠাৎ জড়িয়ে ধরাতে কথা ভীষণ অবাক হয়। কিছুক্ষণ পর সে বুঝতে পারে বৃষ্টি কান্না করছে। কথা বৃষ্টির মাথায় হাত বুলিয়ে দেয়। বৃষ্টি এবার কাঁদতে কাঁদতে বলে ওঠে। কেন আরিয়ান ভাই আমাকে ভালোবাসে না কথা? কেন? আমি কি এতটাই অযোগ্য? কেন সে আমার ভালোবাসাটুকু বুঝতে চায় না? আমি আর তার প্রত্যাখ্যান নিতে পারছি না কথা, আর পারছি না। আমার ভীষণ কষ্ট হয়, ভীষণ। তুই অন্তত আমাকে একটু বুঝ। কথাকে ছেড়ে দিয়ে কথার 2 হাত ধরে বলে ওঠে। এই কথা, আরিয়ান ভাইয়া তো তোর সব কথা শোনে। তুই একবার তাকে বল না আমাকে এভাবে দূরে সরিয়ে না রাখতে। একবার বল না আমাকে ভালোবাসতে।
তার ভালোবাসা পাওয়ার জন্য যে প্রতিনিয়ত আমি ছটফট করছি। আমি জানি আরিয়ান ভাইয়া তোর কথা শুনবে। প্লিজ তুই তাকে বল না, তাকে ছাড়া বেঁচে থাকা আমার পক্ষে যে একেবারে অসম্ভব। বৃষ্টির কথাগুলো বলে আবারও কান্না করতে লাগলো। বৃষ্টির এত আহাজারি, এত কান্না দেখে কথার হৃদয়টা ভেঙে যাচ্ছে। কোথাও না কোথাও বৃষ্টির এই আহাজারি, এই কান্নার জন্য কথাও দায়ী, কারণ তার জন্যই তো আরিয়ান বৃষ্টিকে ভালোবাসে না। আজ যদি সে না থাকতো তাহলে আরিয়ান ঠিকই বৃষ্টিকে ভালোবাসতো। কথার আজ সত্যি সত্যি মনে হচ্ছে যে সে আসলে একটা অপয়া, অলক্ষী। কথা বৃষ্টির দিকে তাকিয়ে তার 2 হাত দিয়ে বৃষ্টির চোখ মুছে দিল আর হাত দিয়ে ইশারা করে বুঝালো। হয়েছে, আর কান্না করিস না প্লিজ। শোন, আমি তোকে বলে যাচ্ছি, আরিয়ান ভাইয়া একদিন তোকে তোর থেকেও বেশি ভালোবাসবে। তোকে সব সময় চোখে চোখে হারাবে। তোকে হারানোর ভয়ে সব সময় সজাগ থাকবে। তুইও তার ভালোবাসা পাবি। শুধু একটু অপেক্ষা কর, দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। এইভাবে ভেঙে পড়া কিন্তু সব কিছুর সমাধান না। বৃষ্টি কথার ইশারা বুঝতে পেরে নিজের চোখ মুছে বাচ্চাদের মতো কথাকে জিজ্ঞেস করে। সত্যি বলছিস তো? আরিয়ান ভাইয়া আমার হবে তো? কথা মৃদু হেসে বৃষ্টির গাল টেনে ইশারা করে। জি আফা, সত্যি বলছি। এবার কান্না বন্ধ কর। কান্না করলে তোকে শ্যাওড়া গাছে পেতনির মতো দেখা যায়। বৃষ্টি কথার ইশারা বুঝতে পেরে হেসে উঠল। কথাও বৃষ্টির হাসি মুখ দেখে হাসল। রাত 12টা, নিস্তব্ধ নগরী, সকলে গভীর নিদ্রায় নির্লজ্জিত, কিন্তু ঘুম নেই শুধু কথার চোখে। মন অশান্ত থাকলে কি ঘুম আসে? একটুকু না। কথার মনটা অশান্ত একটাই কারণ, আর সে কারণটা হলো আবরার। আজ একবারও সে আবরারের দেখা পায়নি। দেখা পাবে কি করে? আবরার তো আজ সারাদিন বাড়িতে আসেনি। কথার ভীষণ অভিমান হয়, কিন্তু পর মুহূর্তেই ভাবে অভিমানটা করবে কার সাথে? যে লোকটা তার অনুভূতিগুলোই বুঝতে চায় না, সে কি করে তার অভিমান বুঝবে? নিজের ভাবনার উপর নিজেই হাসে কথা। কথার ভাবনার মাঝেই সে গাড়ির শব্দ শুনতে পায়। তার মানে আবরার বাসায় এসে পৌঁছেছে। কথা কোনো কিছু না ভেবে দৌড় দেয় তার রুমের বারান্দায়। তার রুমের বারান্দা থেকে বাড়ির নিচটা খুব ভালোভাবে দেখা যায়। কথা বারান্দা দিয়ে নিচে তাকিয়ে দেখতে পায় আবরার মাত্র গাড়ি থেকে নিচে নামছে। পরনে তার সব সময়ের মতো সাদা পাঞ্জাবি পায়জামা আর গায়ে সাদা পাতলা চাদর, হাতে রোলেক্সের ঘড়ি। আবরারের চেহারায় বেশ ক্লান্ত ভাব, হয়তো সারাদিন অনেক পরিশ্রম করেছে। কথা আবরারের দিকে তাকিয়ে এসবই ভাবছিল, আর ঠিক তখনই আবরারও কথার বারান্দার দিকে তাকায়। এতে দুজন দুজনের সাথে চোখাচোখি হয়ে যায়। কথা এভাবে ধরা পড়ে যাওয়াতে কিছুটা ইতস্তত বোধ করে। সে ভেবেছে হয়তো আবরার কথাকে এভাবে দেখে কিছু না বলে চলে যাবে, কিন্তু না। আবরার কথার ভাবনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিল। আবরার তার চোখের ইশারায় কথাকে নিচে নামতে বলল। কথা আবরারের এমন ইশারা দেখে থতমত খেয়ে গেল। মানে আবরার তাকে ইশারা করছে নিচে যাওয়ার জন্য? এও কি সম্ভব? না মানে কথা কি স্বপ্ন দেখছে? কথার ভাবনার মাঝেই আবরার আবার একটু গলা উঁচিয়ে বলে উঠল, কথা, নিচে নেমে আয়। আবরার কথাটা এমনভাবে বলছে যেন কথা আর সে ছাড়া অন্য কেউ তার আওয়াজ শুনতে না পায়। আবরারের আওয়াজ শুনে কথার হুঁশ আসে। আরে এ তো স্বপ্ন না, এটা বাস্তব। আবরার নিজে তাকে নিচে নামতে বলছে। কথা কি আবরারের আদেশ অমান্য করতে পারে? একদমই না। তাই তো সে কোনো দিক না ভেবে আবরারের কথা মতো নিচে যাওয়ার উদ্দেশ্যে দৌড় দিল। তার মনের পুরুষ তাকে ডাকছে তাকে। কথা নিচে নেমে ড্রয়িং রুম পার করে দরজা খুলে সে দেখতে পায় আবরার দাঁড়িয়ে আছে। সারা রাত কি আমাকে এভাবেই বাইরে দাঁড় করিয়ে রাখবি নাকি? আবরারের কথা শুনে কথা দরজা থেকে সরে দাঁড়ায় আর আবরার ভেতরে প্রবেশ করে। আবরারের এভাবে চলে যাওয়া দেখে কথার ভীষণ খারাপ লাগে। তার মানে কি আবরার তাকে শুধু দরজা খোলার জন্য ডেকেছিল? কথার ভাবনার মাঝে আবরার বলে ওঠে, ওখানে দাঁড়িয়েছিস কেন? রান্নাঘরে যা, আর আমার জন্য খাবার রেডি কর, আমি ফ্রেশ হয়ে আসছি। এই বলে আবরার চলে যায়, কিন্তু আবরারের কথা শুনে কথা অবাক হয়ে সেখানেই দাঁড়িয়ে রয়। মানে আবরার তাকে খাবার রেডি করতে বলছে? আচ্ছা, কথা কি জেগে জেগে স্বপ্ন দেখছে? কিরে, ওইখানেই দাঁড়িয়ে থাকবি নাকি আমার জন্য খাবারও রেডি করবি?
আবরারের কথা শুনে কথা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, ছুটে চলে গেল রান্নাঘরের দিকে। আবরার ফ্রেশ হয়ে একটা কালো টি শার্ট আর ট্রাউজার পরেছে। এক হাত দিয়ে চুলগুলো ঠিক করতে করতে সিঁড়ি দিয়ে নিচে নামছিল, আর তখনই সে দেখতে পেল কথা খাবার টেবিলে এক এক করে সব খাবার রাখছে। সে কিছুক্ষণ কথার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে দীর্ঘশ্বাস ফেলে পা বাড়ালো খাবার টেবিলের উদ্দেশ্যে। কথা আবরারকে আসতে দেখে এক প্লেট আবরারের জন্য খাবার বাড়তে লাগলো। আবরার গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়ল। কথা আবরারকে খাবার এগিয়ে দিল। আবরার এক মনে নিজের খাবার খেয়ে যাচ্ছে, মনে হচ্ছে এখানে সে ছাড়া আর কেউ নেই। কথা আবরারের থেকে কিছুটা দূরে দাঁড়িয়েছিল। কথা এক ধ্যানে আবরারের দিকে তাকিয়ে আছে, কিন্তু আবরার নিজের মতো করেই খেয়েই যাচ্ছে। খাবার শেষে আবরার কথাকে কিছু না বলেই তার রুমের উদ্দেশ্যে পা বাড়ায়, কিন্তু আবরার যদি পেছনে ঘুরে তাকাতো তাহলে হয়তো দেখতে পেত একজোড়া অভিমানী চোখ, যেই চোখ আবরারের জন্য হাজারো অভিমান জমা করা। কথা একটা দীর্ঘশ্বাস ফেলে খাবার টেবিলের সব কিছু গুছিয়ে চলে গেল তার রুমে। আবরারের উপর কথার বেশ অভিমান হয়েছে। আবরার কি পারতো না কথার সাথে দুটো কথা বলতে? সে কি পারতো না কথা খেয়েছে কিনা তা জিজ্ঞাসা করতে? কিন্তু পরক্ষণেই কথা ভাবে সে হয়তো আবরারের থেকে একটু বেশি আশা করছে। সকাল 10টা, জমিদার বাড়ির সকলেই ড্রয়িং রুমে উপস্থিত, কারণ আজ জমিদার বাড়ির 2 মেয়ের এইচএসসির রেজাল্ট দেবে। তাই তো সকাল থেকে জমিদার বাড়িটা কেমন গুমোট হয়ে আছে। সকাল থেকে বৃষ্টি আর কথা চিন্তা করতে করতে অস্থির। সবাই তাদের বলছে যে তারা ভালো কিছু করবে, কিন্তু যাদের মাথা ব্যথা তারাই এর যন্ত্রণা বুঝে। আরিয়ান সোফায় বসে ল্যাপটপ দিয়ে বৃষ্টি আর কথার রেজাল্ট বের করছে, আর বাড়ির অন্য সব সদস্য সোফায় বসে আছে। কথা আর বৃষ্টি দুজন দুজনের হাত শক্ত করে ধরে আছে। তাদের মনে হচ্ছে এখনই বুঝি তাদের ছোট্ট মাসুম হৃদয়টা তাদের হাতে এসে পড়বে। আহান বারবার তাদের দুজনকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। জমিদার বাড়ির প্রায় অনেকেই কথাকে পছন্দ করে না, তারও অবশ্য একটা কারণ আছে, কিন্তু জমিদার বাড়ির মানুষেরা মেয়েদের লেখাপড়া নিয়ে খুবই সংবেদনশীল। তাই তো আজ তারা সব ভুলে সোফার রুমে বসে আছে কথার রেজাল্ট জানার জন্য। বেশ কিছুক্ষণ পর আরিয়ান কথার উদ্দেশ্যে বলে উঠল, কথা, তোর রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বারটা দে। কথা ভয়ে ভয়ে একবার বৃষ্টির দিকে তাকালো, অতঃপর দূর দূর বুক নিয়ে আরিয়ানকে তার রেজিস্ট্রেশন নম্বর আর রোল নম্বরটা বলে দিল। আরিয়ান কিছুক্ষণ ল্যাপটপে কাজ করে গম্ভীর কণ্ঠে বলে উঠল, তুই কেমন পরীক্ষা দিয়েছিলি কথা? এমন রেজাল্ট কিভাবে করলি? আমি তো ভাবতেও পারছি না তুই এই রেজাল্ট করছিস। আরিয়ানের কথা শুনে কথা এবার সবার সামনে কান্না করে দিল। জাফর আলী খান তার নাতনিদের কান্না একদমই সহ্য করতে পারে না, তাই সে আরিয়ানকে হালকা ধমকে বলে ওঠে, আরিয়ান দাদুভাই, এভাবে আমার কথা দাদুমণিকে ভয় দেখিও না তো। আমি জানি আমার কথা দাদুমণি ভালো রেজাল্ট করবে, তাই এভাবে ভয় না দেখিয়ে রেজাল্টটা বলো। আরিয়ান এবার মুখটা স্বাভাবিক করেই বলল, জি দাদু। তো মাহদিবা খান, কথা, আপনি মানবিক বিভাগ থেকে গোল্ডেন এ প্লাস পেয়েছেন। আরিয়ানের কথা শুনে ঘরের প্রতিটা মানুষ বেশ খুশি হয়। মিসেস আসমা আলী খান এসে কথাকে জড়িয়ে ধরে, বৃষ্টিও কথাকে জড়িয়ে ধরে, কিন্তু কথা এখনো শকড হয়ে আছে। মানে সে ভাবতেই পারছে না গোল্ডেন এ প্লাস পেয়েছে। আরিয়ান কথার রেজাল্টে ভীষণ খুশি হয়েছে। অবশ্য সে সবার সামনে কথাকে কিছু বলতে পারছে না, কিন্তু মনে মনে কথার জন্য স্পেশাল কিছু ভেবে রেখেছে। আরিয়ান এবার বৃষ্টিকে বলে বৃষ্টির রেজিস্ট্রেশন নম্বর আর রোল নম্বর দিতে বলল। বৃষ্টিও তার রেজিস্ট্রেশন নম্বর আর রোল নম্বর ভয়ে ভয়ে আরিয়ানকে দিল। আরিয়ান আবারও কিছুক্ষণ ল্যাপটপে কাজ করে বলে উঠল, তাহমিনা খান বৃষ্টি, তুই মানবিক বিভাগ থেকে এ প্লাস পেয়েছিস। আরিয়ানের কথা শুনে বৃষ্টি খুশিতে চিৎকার দিয়ে এক লাফে সোফায় উঠে গেল। মানে সে ভাবতেই পারছে না সে এ প্লাস পাবে। আসমা আলী খান নিজের মেয়ের রেজাল্ট শুনে বেশ খুশি হয়েছে। জমিদার বাড়িতে এক রমরমা পরিবেশ সৃষ্টি হয়েছে। জমিদার বাড়ির 2 মেয়ের এত ভালো রেজাল্ট উপলক্ষে সারা বালাগঞ্জে জাফর আলী খান মিষ্টি বিলিয়েছে। জমিদার বাড়ির গিন্নিরা কথাকে মুখে কোনো কিছুই বলেনি, কিন্তু তাদের মুখে স্পষ্ট খুশি প্রকাশ পাচ্ছে। আরিয়ান কিছুক্ষণ হলো মেডিকেলের উদ্দেশ্যে বের হয়েছে, কিন্তু যাবার আগে সে কথার সাথে তেমন কোনো কথাই বলেনি।
কথা এতে কিছুটা মন খারাপ করেছিল, কিন্তু পর মুহূর্তেই ভাবলো আরিয়ানের মেডিকেলে হয়তো কিছু গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে, তাই সে এভাবে তাড়াহুড়া করে চলে গিয়েছে। আহান তার দু বোনকে ওয়াদা করেছে এই ভালো রেজাল্টের জন্য সে দুজনকেই তাদের পছন্দের মোবাইল কিনে দিবে। আহানের কথা শুনে বৃষ্টি আর কথার আনন্দ দেখে কে? আর এইদিকে সাহিল, ইমন আর মাহিবা এই তিনজন কথা আর বৃষ্টিকে ঘিরে ধরেছে তাদের ট্রিট দেওয়ার জন্য। আপনি এটা কিন্তু ঠিক না, তোমরা এত ভালো রেজাল্ট করলা আর আমাদের সামান্য ট্রিট দিবে না? হ্যাঁ আপনি, এই অবিচার কিন্তু জাতি মানবে না। দরকার হলে জাতি রাস্তায় নেমে আন্দোলন শুরু করবে। প্লিজ আপনি, কতদিন হলো বাইরে ঘুরতে চাই না। কথা আর বৃষ্টি তাদের ভাই বোনের এমন কথা শুনে হাসছে। তারা বুঝতে পেরেছে ট্রিট না দেওয়া পর্যন্ত তারা এই বিচ্ছু বাহিনী থেকে ছাড়া পাবে না। তাই কথা হাতের ইশারা করে ওদের বুঝায়, ঠিক আছে দিব তোদের ট্রিট। এখন বল কোথায় যেতে চাস? আজ বিকেলে তোরা যেখানে যেতে চাইবে আমি আর বৃষ্টি তোদের সেখানেই নিয়ে যাব। কথার ইশারা বুঝতে পেরে সাহিল, ইমন, মাহিবা তো বেশ খুশি। ওরা সকলে মিলে ঠিক করলো ওরা আজ লাভ গার্ডেন পার্কে ঘুরতে যাবে। অন্যদিকে আজান দাঁড়িয়ে আছে পুরাতন দুটি কবরের সামনে, দৃষ্টি তার কবরের মাটির দিকে। কবরস্থানটি লাভ গার্ডেন পার্কের থেকে বেশ কিছুটা দূরে অবস্থিত। আজানের পরনে সাদা পাঞ্জাবি পায়জামা আর কালো মুজিব কোট, হাতে রিসার্চ মাইন্ড নামক দামি ঘড়ি, পায়ে তার কালো জুতো, চুলগুলো বেশ পরিপাটি করে রাখা। কবরস্থানে বয়ে যাওয়া বাতাসে আজানের পাঞ্জাবির একাংশ উড়ছে, চুলগুলো বাতাসে তালে তালে উড়ে চলছে। আজান সেই সকাল 8টায় এখানে এসে পৌঁছিয়েছে, এখন বেলা 12টা বাজে। সেই তখন থেকেই সে এভাবে এক ধ্যানে কবরের দিকে তাকিয়ে আছে। অনেকে হয়তো আজানকে পাগল ভাবতে পারে যে এতক্ষণ কিভাবে দাঁড়িয়ে থাকা সম্ভব, পা নিশ্চয়ই ব্যথা করবে। কিন্তু আজকের দিনে আজানের মনের ব্যথার কাছে এই পায়ের ব্যথার কোনো মূল্য নেই। আজ প্রায় 22টা বছর ধরে সে এই ব্যথা বয়ে নিয়ে চলছে। আজকের দিনে সে তার জীবনের সব কিছু হারিয়েছে একটা সুন্দর জীবনকে, হারিয়েছে নিজের প্রিয় মানুষদের। যেদিন আজান তার সব কিছু হারালো সেদিন থেকেই সে প্রতিজ্ঞা করেছিল যারা যারা তার সুখের জীবন ছিনিয়ে নিয়েছে, তার প্রিয় মানুষদেরকে তার থেকে দূরে সরিয়ে দিয়েছে, তার সুন্দর একটা জীবনকে এমন ছন্নছাড়া বানিয়েছে, তাদের কাউকেই আজান ছাড়বে না, কাউকেই না। বিকেল 4টা, কথা, বৃষ্টি, মাহিবা তৈরি হচ্ছে লাভ গার্ডেনের উদ্দেশ্যে। ইমন আর সাহিল আগেই তৈরি হয়ে বাহিরে অপেক্ষা করছে তাদের জন্য। কথা আজ একটা আকাশি রঙের চুড়িদার পরেছে, কানে ছোট কালো ঝুমকো, 2 হাত ভর্তি আকাশি রঙের চুড়ি, পায়ে আবরারের দেওয়া নুপুর আর অল্প হিলযুক্ত জুতো। কথা বেশি সাজতে পছন্দ করে না, তাই আজও সে বেশি সাজেনি, শুধু চোখে গাঢ় করে কাজল আর ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক দিয়েছে। লম্বা ঘন চুলগুলো মাঝে সিথি করে কোলা বেনি করে সামনে এক সাইডে এনে রেখেছে, আর ওড়নাটাও সামনের দুপাশে সুন্দর করে জড়িয়ে রেখেছে। কথা আর বৃষ্টি আজ একই রকম জামা পরেছে। ছোট কাল থেকেই বাহিরে কোথাও ঘুরতে গেলে তারা একই রকম জামা পরতো, ঠিক আজ যেমন একই রকম পরেছে। মাহিবা একটা গোলাপি রঙের ফ্রক পরেছে, চুলগুলো ছেড়ে দিয়ে সামনের কিছু চুল নিয়ে বেবি ক্লিপ দিয়ে পিছনের দিকে আটকে দিয়েছে। কথারা আজ গাড়ি নিয়ে বের হয়নি, কারণ সাহিল আর ইমন কেউই এখন পর্যন্ত ঠিকমতো গাড়ি চালাতে পারে না। তারা প্রথম ভেবেছিল ড্রাইভার নেবে, কিন্তু পরক্ষণেই আবার ভাবলো ড্রাইভার নিলে তাদের 2টো গাড়ি প্রয়োজন হবে, কেননা তারা 5 জন এক গাড়িতে যেতে পারবে, কিন্তু ড্রাইভার সাথে নিলে তা সম্ভব হবে না। তাই সবাই মিলে ঠিক করলো আজ তারা রিক্সা করে যাবে। লাভ গার্ডেন পার্কে রিক্সায় করে যেতে সর্বোচ্চ 30 মিনিট লাগবে, তাই তারা ঠিক করেছে রিক্সা করে যাবে। তারা সবাই মিলে 2টো রিক্সা ঠিক করলো। প্রথম রিক্সায় সাহিল আর ইমন বসবে, আর আরেকটায় মাহিবা, বৃষ্টি আর কথা। মাহিবা রিক্সার উপরের দিকে বসেছে আর কথা এবং বৃষ্টি রিক্সার সিটে। এভাবেই তাদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। আয়াজ দুপুর 1টা পর্যন্ত কবরস্থানে ছিল, এরপর মসজিদে নামাজ পড়ে চলে গিয়েছিল কবরস্থানের পাশে আমাদের নীর নামক এতিমখানায়। এই এতিমখানাটা আয়াজের নিজের গড়া।
আয়াস প্রতি বছর এই দিনটাই এই এতিমখানায় বাচ্চাদের সাথে কাটায়। প্রতিবারের মতো এবারও আয়াস এতিমখানায় বাচ্চাদের সাথে তার দিনটা কাটিয়েছে। দিনের অর্ধেকাংশ সময় বাচ্চাদের সাথে কাটিয়ে আয়াস এখন তার বাড়ির পথ ধরেছে। আয়াস খুব দক্ষভাবে গাড়ি চালাচ্ছে। গাড়ি চালানোর সময় হঠাৎই তার ফোনটা বেজে ওঠে। সাবধানে ড্রাইভ করার সময় আয়াস কারো ফোন রিসিভ করেনি, কিন্তু ফোনটা বেজেই চলছে। আয়াস এবার বেশ বিরক্ত হয়ে এক হাত দিয়ে গাড়ি ড্রাইভ করতে করতে অন্য হাত দিয়ে ফোনটা নিল। ফোনটা হাতে নিয়ে দেখতে পেল এরশাদের ফোন। এরশাদ নাম দেখে আয়াস আরও বেশি বিরক্ত হলো। এই ছেলেটাকে কাল বলেছিল আজকে যেন তাকে ফোন না দেয়, তবু আয়াস ফোন দিচ্ছে। আয়াসের রাগ এবং বিরক্ত নিয়ে এরশাদের ফোন রিসিভ করলো। আর ফোন রিসিভ করার সাথে সাথেই ফোনের ওপাশ থেকে এরশাদ বলে ওঠে,